চলো তাহলে আজ আমরা পড়ছি গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স চ্যাপ্টার। ঠিক আছে, বস্তু ক্ষেত্র প্রথমে আমরা পড়ব বস্তু ক্ষেত্র ও প্রতিবিম্ব ক্ষেত্র। খুব সহজ একটা টপিক পড়ব। ঠিক আছে, বস্তু ক্ষেত্র ও প্রতিবিম্ব ক্ষেত্র। যে মাধ্যম থেকে আলো এসে প্রতিসারক তলে আপতিত হয়, যে মাধ্যম থেকে আলো এসে প্রতিসারক তলে আপতিত হয়, আলো প্রতিসারক তলে আসে। আলো কোথা থেকে আসে? কোনো বস্তু থেকেই আসে। তো সেই মাধ্যমটিকে বস্তুক্ষেত্র বা প্রথম মাধ্যম বলা হবে। বস্তুক্ষেত্র বা প্রথম মাধ্যম বলা হবে আলো যে মাধ্যম থেকে এসে প্রতিসারক তলে পড়বে। লেট সাপোজ এই একটা প্রতিসারক মাধ্যম রয়েছে, অবতল। আলো এই দিক থেকে আসে, আলো এই দিক থেকে এসে পড়ছে। ঠিক আছে, তো এই যে মাধ্যমটা, এই সাইডের মাধ্যমটা, এটা এই প্রতিসারক তলটা বাদ দিই, এই যে মাধ্যম, যে মাধ্যম থেকে আলো আসছে, এই মাধ্যমটা কী মাধ্যম? এই মাধ্যমটাকে বলা হবে বস্তুক্ষেত্র। যদি এটা বায়ু হয় তো বায়ুটা হবে বস্তুক্ষেত্র, যদি এটা অন্য কোনো মাধ্যম হয় তাহলে ওইটা হবে বস্তুক্ষেত্র। অর্থাৎ বস্তুক্ষেত্র বলতে আমরা বুঝবো যেখানে বস্তুটা রয়েছে, আর ওইখান থেকে আলো এসে কোনো প্রতিসারক তলে এসে পড়বে। তো আলো যে মাধ্যম থেকে এসে কোনো প্রতিসারক তলে পড়বে, সেই মাধ্যমটিকে আমরা কী বলবো? সেই মাধ্যমটিকে আমরা বলবো বস্তুক্ষেত্র বা প্রথম মাধ্যম। আর যদি এই দিকে ইমেজ তৈরি হয়, এই যে একটা আলো এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে এসেছে, একটা আলো এই দিক দিয়ে গেছে, মিলেছে, ইমেজ তৈরি হবে। তো প্রতিসরণের পর আলো যে মাধ্যমে প্রবেশ করে তাকে প্রতিবিম্ব ক্ষেত্র, মানে যেখানে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিসরণের পর আলো যে মাধ্যমে প্রবেশ করে, আলো এখন এই মাধ্যমটা প্রবেশ করছে, এই মাধ্যমটি বক্সের ভিতরে যেটা আছে। প্রতিসরণের পর আলো যে মাধ্যমে প্রবেশ করে সেই মাধ্যমটিকে প্রতিবিম্ব ক্ষেত্র বলি বা দ্বিতীয় মাধ্যম বলি। এটা মাথায় সেভ করে রাখা দরকার। এটা দ্বিতীয় মাধ্যম বা প্রতিবিম্ব ক্ষেত্র, এটা প্রথম মাধ্যম বা বস্তু ক্ষেত্র। বোঝা গেছে? ক্লিয়ার? চল, এরপর আছে কিছু একটা টেবিল। বস্তুর প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের অবস্থান। দেখো, বস্তু যদি সৎ হয় তো নিশ্চয়ই দেখা যাবে, সেখান থেকে আসবে। আর প্রতিবিম্ব যদি সৎ হয়, তাহলে নিশ্চয়ই প্রতিসরণের পর ওরা মিলবে। বস্তু থেকে আলোক রশ্মি আসবে, প্রতিসরণের পর মিলবে। তাহলে বস্তুটিও সৎ, যদি বস্তুটিকে দেখা যাচ্ছে, আর প্রতিসরণের পর যদি ওরা মিলছে, তাহলে প্রতিবিম্বটাও সৎ। তাহলে বস্তুটা কোন মাধ্যমে থাকবে? প্রথম মাধ্যমে। প্রথম মাধ্যমটি কী নাম? বস্তুক্ষেত্র। প্রতিবিম্বটি সৎ, মানে প্রতিসরণের পর মিলছে, মানে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করেছে, তাই না? তাহলে প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব ক্ষেত্র বা দ্বিতীয় মাধ্যম। ঠিক তেমনি বস্তুর প্রকৃতি যদি সৎ হয়, মানে বস্তুটিকে দেখা যাচ্ছে, মানে বস্তুটি আছে বস্তুক্ষেত্রে, তাই না? প্রথম মাধ্যম। আর প্রতিবিম্বটি অসৎ, প্রতিবিম্ব যদি অসৎ হয় তাহলে ওরা কোনোদিনও মিলবে না, ডাইভার্জ হবে। তখন আমরা চোখ লাগিয়ে দেখব, তখন মনে হবে প্রথম মাধ্যমেই আছে। তাই যদি বস্তুর প্রকৃতি সৎ হয় তো বস্তুর অবস্থান থাকবে বস্তুক্ষেত্রে, আর প্রতিবিম্বটি যদি অসৎ হয়, অর্থাৎ মিলবে না, তখন আমরা চোখ দিয়ে দেখি, তখন আমরা ওই দিক থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ প্রতিবিম্বটি যদি অসৎ হয় তাহলে প্রতিবিম্ব ক্ষেত্রটিও হবে বস্তুক্ষেত্র। উদাহরণের জন্য মনে করে এভাবে একটা অবতল প্রতিসারক তল নিয়েছি, এইটা অবতল প্রতিসারক তল। ঠিক আছে, এখানে একটা বস্তুকে রেখেছি, একটি রশ্মি সোজা এদিকে চলে গেল বক্রতা কেন্দ্র দিয়ে, একটা রশ্মি এভাবে আপতন হলো। আমি নর্মাল ড্র করেছি, রশ্মিটাকে যাওয়ার দরকার ছিল এইদিকে। ঠিক আছে, এখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে। লৌহ থেকে যদি ঘনতে প্রবেশ করে অবিলম্বের দিকে, তো বস্তুটি অভিমুখ চলে যাবে, এদিকে করছে, তো রশ্মিটি বাইরে হয়ে যাবে। তো ভাবো, এই একটা প্রতিষ্ঠিত রশ্মি, এরকম মিলবে?
মিলবে, কারণ আমরা কী ভাববো এটা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তো এদেরকে যদি পেছনের দিকে মেলানো হয় তো এইসব পয়েন্ট থেকে আসবে বলে মনে হচ্ছে, তাই না? তার অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার অসৎ প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? বস্তুটা যে মাধ্যমে আছে, তো এই মাধ্যমটা তো প্রথম মাধ্যম, এটা তো দ্বিতীয় মাধ্যম, এটা বস্তু ক্ষেত্র, এটা প্রতিবিম্ব ক্ষেত্র। তাহলে সৎ বস্তু যদি হয় তাহলে ও প্রথম থাকবে, মানে প্রথম মাধ্যমে থাকবে, অর্থাৎ বস্তু ক্ষেত্রে থাকবে। প্রতিবিম্বর যদি সৎ হইতো, প্রতিবিম্বর যদি সৎ হইতো তাহলে মিলত, তাই না? আর মিলতে গেলে কোথায় তৈরি হবে? দ্বিতীয় মাধ্যমে বা প্রতিবিম্ব ক্ষেত্রে। কিন্তু আমারটাই 2 নম্বর আলোচনাটা প্রতিবিম্বটি অসৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা রশ্মি আর একটা রশ্মি কোনোদিনও মিলবে না। তাহলে একে পেছনের দিক থেকে মিলাতে গেলে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। তাহলে প্রতিবিম্বটি অসৎ হতে গেলে কোন মাধ্যমে পড়ছে? প্রথম মাধ্যমে, মানে বস্তু ক্ষেত্রেই পড়ছে। ওইটাই লেখা নয়, বোঝা গেল? সৎ বস্তুর প্রকৃতি যদি সৎ হয়, প্রতিবিম্বের প্রকৃতি যদি অসৎ হয়, তাহলে বস্তুর অবস্থান থাকবে বস্তু ক্ষেত্রে আর প্রতিবিম্বের অবস্থানও থাকবে বস্তু ক্ষেত্রে। নেক্সট, বস্তু যদি অসৎ প্রকৃতির হয়, আবার বস্তু অসৎ হতে গেলে বস্তুটাকে আমরা দেখতে পাবো না। বস্তু যদি অসৎ হয় তাহলে বস্তুটা আমরা দেখতে পাবো না, ঠিক আছে? তাহলে আমরা কী ধারণা করবো? যদি প্রতিসারক তলটা না থাকে তাহলে রশ্মিটা এখানে গিয়ে মিলিত হতে হবে, তাই না? তাহলে অসৎ যখনই বস্তু হয়ে যাবে, অসৎ বস্তুর জন্য অসৎ বস্তুর অবস্থানটা কোথায় হবে? সেকেন্ড মিডিয়ামে, মানে প্রতিবিম্বের ক্ষেত্রে। তোমাদেরকে পড়াচ্ছিলাম অসৎ বস্তু। আবার যদি প্রতিবিম্বটা সৎ হয়, প্রতিবিম্ব সৎ হলে নো ডাউট নিজেরও যে প্রতিবিম্ব ক্ষেত্রে। এরপর বস্তুটা যদি অসৎ হয়, এখনই বললাম বস্তু অসৎ হতে গেলে প্রতিবিম্বের ক্ষেত্রে বস্তুর অবস্থান। প্রতিবিম্বটা যদি অসৎ হয়, তাহলে ওর অবস্থান কোথায় দেখবে? বস্তু ক্ষেত্রে। মানে মোরাল অফ দ্য স্টোরি এই, যদি বস্তুটি সৎ থাকে তাহলে ওর অবস্থানটা থাকবে বস্তু ক্ষেত্রে, বস্তুটি যদি অসৎ থাকে তাহলে ওর অবস্থানটা থাকবে প্রতিবিম্ব ক্ষেত্রে। অসৎ প্রতিবিম্ব ক্ষেত্র, সৎ বস্তু ক্ষেত্র, সৎ বস্তু ক্ষেত্র বা প্রথম লিখেছে মাথায়। বস্তু সৎ হতে গেলে দেখো দুটো বস্তুই সৎ আছে, দুটো কেসে সৎ বস্তু হতে গেলে ওর অবস্থান নিজের জায়গায় থাকবে, অর্থাৎ প্রথম মাধ্যম বা বস্তু ক্ষেত্রে। বস্তু যদি অসৎ হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, বস্তু যদি অসৎ হয় তাহলে ওর অবস্থানটা কোথায় হবে? দ্বিতীয় মাধ্যমে বা প্রতিবিম্ব ক্ষেত্রে। এই দুটো ঘটনাই দেখো, বস্তুর অবস্থান প্রতিবিম্বের ক্ষেত্রে, প্রতিবিম্বের ক্ষেত্রে। ঠিক তেমনি প্রতিবিম্ব যদি সৎ হয় তাহলে নিজের জায়গায় থাকবে প্রতিবিম্ব ক্ষেত্রে বা দ্বিতীয় মাধ্যম। প্রতিবিম্ব যদি সৎ হয়, প্রতিবিম্ব থাকবে নিজের অবস্থান, নিজের জায়গায় প্রতিবিম্ব ক্ষেত্র বা দ্বিতীয় মাধ্যম। প্রতিবিম্ব যদি অসৎ হয় তাহলে থাকার কথা, সৎ হইলে নিজের জায়গায় থাকবে, অসৎ হতে গেলে অন্য জায়গায় থাকবে। তাহলে অসৎ হতে গেলে কোথায় থাকবে? বস্তু ক্ষেত্র। প্রতিবিম্ব যদি অসৎ হয় সেক্ষেত্রে কোথায় থাকবে? প্রতিবিম্বটি অসৎ হতে গেলে বস্তু ক্ষেত্র, ঠিক আছে? চলো, এইটুকুটা পড়ছি কেন? আজকের টপিকটা শুধু গাউসের সমীকরণ রিলেটেড। পরীক্ষায় প্রশ্ন পড়বে গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সমীকরণটি নির্ণয় করো। একবার এইভাবে থাকবে, গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সমীকরণটি নির্ণয় করো বা গাউসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। মানে গোলীয় প্রতিসারক তল, যেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে, কোন ঘটনা ঘটিবে? প্রতিসরণ ঘটিবে। তার জন্য গাউস যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তো এই ঘটনাটাকে দুটো ভাগে ডিভাইড করা যায়, গাউসের সমীকরণ দুটো ভাগে ডিভাইড করা যায়। যে স্যার প্রতিসরণ যে ঘটনাটা হবে সেটা কোথা থেকে কোথায় হবে? লঘু থেকে ঘন না ঘন থেকে লঘু? দুটো ঘটনা প্রতিসরণের জন্য, দুটো ঘটনা, লঘু থেকে ঘনতে হচ্ছে না ঘন থেকে লঘুতে হচ্ছে। দ্বিতীয়ত, গোলীয় প্রতিসারক তলের জন্য, গোলীয় প্রতিসারক তল তো আবার দুই ধরনের আমরা পড়েছি, অবতল আর উত্তল। তাহলে যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয় তাহলে কোন প্রতিসারক তলের জন্য? অবতলের জন্য না উত্তলের জন্য? তখন এই ঘটনাটাই আবার দুভাগে ভাগ হবে। ঠিক তেমনি যদি প্রতিসরণের ঘটনা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হচ্ছে তাহলে প্রতিসারক তলটা কী ধরনের? অবতল না উত্তল? সেটার জন্য অ্যাকচুয়ালি 6টা কেস আছে, যে 6টা কেস আমাকে বার করতে।
কিন্তু তোমাদের সিলেবাসে এইটুকু নেই, দুটো পড়লেই কাজ হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আর ঘন মাধ্যম থেকে লঘু, যার মধ্যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আমি পড়াই দেবো, ঘন থেকে লঘুটা তোমরা নিজের থেকে ট্রাই করবে অবতলের জন্য আর উত্তলের জন্য। তাহলে মোটামুটি যে ফার্স্ট টপিকটা রয়েছে গাউসের সমীকরণ, তাহলে এটা ক্লিয়ার হবে। আর গাউসের সমীকরণ ক্লিয়ার হলেই আমরা লেন্স নির্মাতা সূত্রে যাব, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকুয়েশন এই চ্যাপ্টারটাই, লেন্সের সমীকরণ বলিও দরকার লেন্স নির্মাতা সূত্র। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা ওইদিকে ফোকাস করি একটু গাউসের সমীকরণের দিকে। দুটো ঘটনা আছে, বেশি সময় লাগবে না, হার্ডলি হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু টপিকটা এখানেই সীমাবদ্ধ রাখবো আজকে, কারণ একটা টপিক যতক্ষণ না আয়ত্ত হয়ে যাবে প্রপারলি তারপরে আমি নেক্সট পড়াবো। তো ছোটো ছোটো তাই ভিডিওগুলো রেকর্ড করার চেষ্টা করছি, চাপ লিও না, সবই হবে। যখন চ্যাপ্টারটা রিদম জায়গায় এসে যাবে তখন আবার লেন্থ হয়ে যাবে 40 মিনিট 50 মিনিটের। গাউসের সমীকরণ, গাউসের সমীকরণ আপনি বললেন স্যার গোলীয় প্রতিসারক তলে আলোর প্রতিসরণ, তো আলোর প্রতিসরণ কোথা থেকে কোথায় হয়েছে, লঘু থেকে ঘন। আর গোলীয় প্রতিসারক তলটি কী ধরনের নিয়েছেন আপনি, অবতল প্রতিসারক তল। হয় পরীক্ষায় এই কন্ডিশনটাও মেনশন করে দিতে পারে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে গাউসের সমীকরণটি নির্ণয় করে, এগুলো আগে দিত, এখন দেয় না, এখন স্ট্রেট ফরওয়ার্ড দেয়, তুমি যে কোনো একটা ধরে করে করতে পারো। বাট তবু যদি দেয় লঘু থেকে ঘন এবং অবতল প্রতিসারক তলের জন্য, তাই দেখে নাও লঘু থেকে ঘনতে হয়েছে প্রতিসরণ, মানে বস্তুটা কোথায় থাকবে, লঘুতে বস্তুটা কোথায় থাকবে, লঘু বস্তু থেকে আলোক রশ্মি বার হবে। আর ঘন মাধ্যমে কী তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রতিবিম্ব, যদি সৎ হয়। আর যদি অসৎ হয়, তাহলে আবার লঘু মাধ্যম থাকতে পারে। ঠিক আছে, তো এটা প্রতিবিম্ব লিখছি না, কিন্তু বস্তুটা তো ফিক্স লঘুতে থাকবে, তাহলে লঘু থেকে লাইট এমিট হবে। অবতল প্রতিসারক তল, তো এই যে একটা আমি অবতল প্রতিসারক তল কনসিডার করেছি, এই পুরো মাধ্যমটা অবতল প্রতিসারক তল, এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক নিউটন, এটা ঘন মাধ্যম, এদিকে একটা লঘু মাধ্যম, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে μ1 এর মান বেশি হবে না μ2 এর মান বেশি হবে, অফকোর্স μ2 ইজ গ্রেটার দ্যান μ1। একটা বস্তু নিয়েছি অবজেক্ট, এখান থেকে আলোক রশ্মি সোজা এই পথে চলে গেল, কোন পথে গেল, বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, তো কোনো বিনা বিচ্যুতিতে চলে যাবে সোজা। একটা আলোক রশ্মি সোজা এখানে পড়েছে এ বিন্দুতে, আমার দরকার তো স্যার অবিলম্ব ড্র করা, অবিলম্ব কোথা থেকে ড্র করবো, বক্রতা কেন্দ্র থেকে ড্র করো, কারণ একটা গোলকের পাঠ, আর গোলকের কেন্দ্রবিন্দু থেকে যে কোনো জায়গায়, গোলকের পরিধির উপর যে কোনো জায়গায় যদি ড্র করা হয় লাইন, তো সেটা লম্বই থাকে। তোমরা তো পড়েছো, যদি একটা বৃত্ত থাকে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে ড্র করো, এই যে লাইনটা অলওয়েজ লম্ব রইবে। সে আমি এভাবে ড্র করতে পারি, আমি এভাবে ড্র করতে পারি, এই সারফেসটার উপর এটা লম্ব, এই সারফেসের উপর এইটা লম্ব, এই সারফেসটার উপর এইটা লম্ব, তো ঠিক তেমনি এটা হচ্ছে লম্ব, অবিলম্ব। তা এই কোণটা আপতন কোণ আয়, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেছে, যাওয়ার দরকার ছিল এই আলোক রশ্মিটা সোজা এই পথ বরাবর, অবিলম্বের দিকে সরে গেছে, তাই না, তো অবিলম্ব এই দিকটা অবিলম্বের দিকে সরে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আর, প্রতিসরণ। এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, বিপ্রতীপ কোণের নিয়ম অনুযায়ী এই অ্যাঙ্গেলটাও হবে আর, কারণ এই অ্যাঙ্গেলটাকে তো পরে আমি এই দিক দিয়ে মিলাবো ডট ডট দিয়ে, আর এই অবিলম্বটা তো সোজা এই দিক দিয়েই আসছে, তাই না, তাহলে এটা বিপ্রতীপ কোণ আর, যেহেতু এটা আর। তো স্যার একটা রশ্মি এদিকে যাচ্ছে প্রতিসরিত রশ্মি, একটা প্রতিসরিত রশ্মি এদিকে যাচ্ছে, এরা কোনো মিলবে না, বিকজ দে আর ডাইভার্জেন্ট, তারা কী হয়েছে ডাইভার্জেন্ট। তাহলে এদিকে পেছনের দিক থেকে যদি মিলাতে হয়, মিলে 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 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যেখানে প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এই ঘটনাটা কী হয়েছে, এই ঘটনাটায় বস্তুটি হচ্ছে আমার সৎ আর প্রতিবিম্বটি হচ্ছে অসৎ। তাই বস্তুটা হচ্ছে বস্তু ক্ষেত্রে বা প্রথম মাধ্যমে, আর প্রতিবিম্বটাও কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্বটাও তৈরি হচ্ছে প্রথম মাধ্যমে, কারণ প্রতিবিম্বটি অসৎ। প্রতিবিম্বটি যদি সৎ হইতো তাহলে প্রতিবিম্ব তৈরি হতো দ্বিতীয় মাধ্যমে বা প্রতিবিম্ব। চলো যাই হোক, এখন আমি কী করেছি, এ বিন্দু থেকে একটা লম্ব ড্র করেছি প্রধান অক্ষের উপর, আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করা হলো এটি,
তোমাদেরকে লিখতে হবে এভাবে। ঠিক আছে স্যার, বোঝা গেল। এখন বস্তু, এই বস্তু থেকে নির্গত দুটি রশ্মির মধ্যে কোণ কত? স্যার আলফা। স্যার ইমেজ থেকে এই অ্যাঙ্গেলটা কত? ইমেজ থেকে এই রশ্মির অ্যাঙ্গেলটা প্রধান অক্ষের বিটা। আমি কোণ ধরে নেব সব জায়গায়। বস্তুটি থেকে নির্গত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ইমেজটি প্রধান অক্ষের সঙ্গে বিটা কোণ করবে, আর বক্রতা কেন্দ্র যে ড্র করা হয়েছে প্রধান অক্ষের সঙ্গে, বক্রতা কেন্দ্র থেকে যে নর্মাল ড্র করা হয়েছে সেটা প্রধান অক্ষের সঙ্গে গামা কোণ করছে। স্নেলস ল অনুযায়ী, স্নেলস ল অনুযায়ী আমি বলতে পারি সাইন আই বাই সাইন আর সমান মিউ টু বাই মিউ ওয়ান, বিকজ আলো এক মাধ্যম থেকে দুই মাধ্যমে যাচ্ছে, 1 মিউ টু, দ্যাট মিনস মিউ টু বাই মিউ ওয়ান। ওইটা লিখেছি সাইন আই বাই সাইন আর সমান মিউ টু বাই মিউ ওয়ান সমান 1 মিউ টু। ঠিক আছে, কোনাগুনি গুণ করেছি মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর। এরপর আপতন কোণটা যদি খুব ক্ষুদ্র হয় তোমরা লিখবে, আপতন কোণ খুব ক্ষুদ্র হলে সাইন আইকে আই কনসিডার করতে পারি, সাইন আরকে আর কনসিডার করতে পারি, তাই লিখেছি। ওকে, এরপর স্যার আই মানে এই অ্যাঙ্গেলটা, যে চিত্রটা দেখা আছে সেটা লক্ষ্য করো, এ ও সি, একটা ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ থেকে এটা বাহিরের কোণ। আমরা পড়েছি যে কোনো একটা ত্রিভুজের বাহিরের কোণ এইটা, এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তার মানে এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হবে? গামা সমান আই প্লাস আলফা। তো এটা লেখা আছে গামা সমান আই প্লাস আলফা, কিন্তু আমার আই আছে এখানে, আমার এখানে কী আছে? আই, তাই আয়ের ভ্যালুটা গামা মাইনাস আলফা। ঠিক তেমনি আর এর ভ্যালুটাও চিত্র থেকে বার করে নেব। আরটা দেখি স্যার, এই ইমেজে দেখতে পাচ্ছেন ত্রিভুজটা এ আই সি, এই ত্রিভুজেরও বাহিরের অ্যাঙ্গেলটা গামা, তাহলে গামা সমান আমি লিখতে পারি আর প্লাস বিটা, তাই আমি লিখেছি গামা সমান আর প্লাস বিটা। তাহলে আর দরকার, আর সমান গামা মাইনাস বিটা, ব্যাস ওই ভ্যালুটা বসেছি। এবার কী করেছি, মিউ টু মাইনাস বিটা এটাকে এদিকে নিয়ে আসছি, প্লাস হয়ে যাবে। এই মিউ ওয়ান আলফা মাইনাস এখানে আছে, মিউ ওয়ান গামাটাকে ওদিকে নিয়ে গেলে, আর মিউ টু গামা এখানেই ছিল, তাহলে দেখা যেতে পারে। স্যার আপনি বলেছেন যদি অ্যাঙ্গেল ছোট হয় তাহলে ট্যান থিটা সমান থিটা হয়, তাহলে মিউ টু বিটা আছে মানে ছোটোই আছে, তাহলে বিটাটাকে ট্যান বিটা লিখতে পারি, আলফাটাকে ট্যান আলফা লিখতে পারি, গামাটাকে ট্যান গামা লিখতে পারি, ব্যাস কাজ হয়ে গেছে। ট্যান বিটা, ট্যান আলফা আর ট্যান গামা, এটা ত্রিভুজ দিয়ে দেখবে, ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা। ট্যান বিটা প্রথমে আছে, ট্যান বিটাটা দেখি, ট্যান বিটা সমান কী হবে? লম্ব বাই ভূমি, এই যে ত্রিভুজটা, এবার বুঝেছে লম্বটা কেন অঙ্কন করেছিল? ট্যান বিটা অ্যাঙ্গেলটা না, তো লম্ব বাই ভূমি, লম্ব মানে এডি আর ভূমি মানে ডিআই, কাজ শেষ, এডি বাই ডিআই মনে রাখো। ট্যান আলফাটা দেখি, এই যে ট্যান আলফা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে ডিও, তাহলে এডি বাই ডিআই আর এডি বাই ডিও। ঠিক আছে, গামাটা দেখি, ট্যান গামাটা, তাহলে লম্ব এডি, এই যে গামাটি ট্রাইঙ্গেলটা, লম্ব এডি, ভূমি হচ্ছে ডিসি, তো দেখো ওই ভ্যালুগুলো লিখেছি জাস্ট। ট্যান বিটার জায়গায় এডি বাই ডিআই, আলফার জায়গায় এডি বাই ডিও, আর গামার জায়গায় এডি বাই ডিসি। এরপরে লিখতে হবে দর্পণের উন্মেষ যদি খুব ছোট হয় স্যার, দর্পণের উন্মেষটা যদি খুব ছোট হয় তাহলে ডি বিন্দুটা আর পি বিন্দুটা একই বিন্দু, খুব কাছাকাছি বিন্দু, তো ডি সমান যদি পি হয়ে যায়, ডি সমান যদি পি হয়ে যায় তাহলে যতগুলো ইকুয়েশনে ডি আছে সেটাকে পি লিখব। দেখো এডি 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 কমন নিয়ে কেটে নিচ্ছি, তাহলে মিউ টু বাই ডিআই লেখা দরকার, কিন্তু ডি এর জায়গায় আপনি পি বলছেন তো পিআই, মিউ ওয়ান বাই ডিও থাকা দরকার, ডি এর জায়গায় পিও, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ডিসি থাকা দরকার, তাই পিসি। এরপর অবতল প্রতিসারক তল, অবতল প্রতিসারক তল দেখতে এরকম, হ্যাঁ অবতল ইসের ক্ষেত্রে কী হবে, অবজেক্টটাও এইদিকে রয়েছে, ইমেজটাও এইদিকে বনছে, তাহলে অবজেক্টটা নেগেটিভ, এই ডিস্টেন্সটা তো অবজেক্ট ডিস্টেন্স, পিও ইজ দ্য অবজেক্ট ডিস্টেন্স, নেগেটিভ তাহলে মাইনাস ইউ, পি ইমেজ মাইনাস ভি, আর বক্রতা ব্যাসার্ধ সেটাও কী হবে পিসি, সেটা মাইনাস আর।
তাহলে সবলাই মাইনাস, বস্তু দূরত্ব মাইনাস, প্রতিবিম্বের দূরত্ব মাইনাস, বক্রতা ব্যাসার্ধ মাইনাস, তাহলে সবলাই মাইনাস ওটা মাইনাস কমন নিয়ে কেটে দিয়েছি। তাহলে কী হবে μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। এটি হচ্ছে গাউসের সমীকরণ, গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সমীকরণ। কিন্তু আমি স্পেসিফিক কার জন্য নিলাম, আমি স্পেসিফিক নিলাম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে আর অবতল প্রতিসারক তলের জন্য নিয়ে দিয়েছি। তো পরীক্ষায় এমনি কেস মেনশন করে দিতে পারে, এখন দেয় না, বাট ডাইরেক্ট বলে দেবে গোলীয় তলে আলোর প্রতিসরণ এর সম্পর্কিত গাউসের সমীকরণটি প্রতিষ্ঠা করে। তো হচ্ছে এটাই অ্যান্সার। যদি স্যার প্রথম মাধ্যমটা মানে μ1 যেটা বস্তু ক্ষেত্র সেটা যদি বায়ু হয়, তো যদি সেটা বায়ু হয় তাহলে μ1-এর মানকে আমি কত ধরলেও কারণ বায়ুর প্রতিসরাঙ্ক 1-এর কাছাকাছি হয়, শূন্য মাধ্যমে 1 হয়, বায়ুটা 1 পয়েন্ট সামথিং হয়, 0.0 করে কিছু হয়, তার মানে একই হবে। তাহলে μ2টাকে কেন লিখব? μ2 লেখার উদ্দেশ্য কি, যেহেতু দুটো মিডিয়াম আছে তাদের প্রতিসরাঙ্কের পার্থক্য লেখার জন্য একটা μ1 একটা μ2 লিখছি। যদি μ1 মাধ্যমটা বায়ু হয়ে যায়, এবার মানে 1 হয়ে যায়, তাহলে এই মাধ্যমটাকে μ2 দ্বারা কী লেখার দরকার, μ লিখে দেবো, তাহলে μ2 সমান μ ধরি। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে μ/v 1/u μ মাইনাস 1/r। অনেক সময় কি থাকে, আর এর জায়গায় আমরা তো জানি এফ সমান কী হয় r/2, তো ওরা কী লেখে r সমান 2f, এখানে 2f অ্যাড করতে হবে, এখানে 2f অ্যাড করতে হবে, ঘাবড়াবার কিছু নেই, আর এর জায়গায় 2f লিখলেই হয়, ওটা আমাদের প্রমাণিত হওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ সম্পর্কিত গাউসের সমীকরণ। আমরা অবতলের ঘটনা নিয়েছি আর লঘু থেকে ঘনতেই আমি প্রতিসরণ করছি। এরপর উত্তল তলটা দেখি, সেম ঘটনা থেকে লঘু থেকে ঘন মাধ্যমে হবে, বাট উত্তল প্রতিসারক তলের জন্য। তারপর তোমরা করবে ঘন থেকে লঘুতে, ঘন থেকে লঘুতে অবতলের জন্য, ঘন থেকে লঘুতে উত্তলের জন্য। তো এই যে ঘটনা দেখো লিখে রেখেছি গাউসের সমীকরণ, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, লঘু থেকে ঘন হবে, উল্টো লিখে ফেলেছি, চোখ অ্যারোটা এদিকে দিয়ে নিচ্ছি, ঠিক আছে, লঘু থেকে ঘন উত্তল প্রতিসারক। তো এই যে লঘু থেকে ঘন বস্তুটা অবজেক্ট লঘু মাধ্যমে আছে, μ1 প্রতিসরাঙ্ক, উত্তল প্রতিসারক, এই হচ্ছে উত্তল যার প্রতিসরাঙ্ক μ1। লঘু থেকে ঘন তো মানে বস্তুটা আছে কোথায়, লঘুতে, প্রতিসরণের পর ঘন মাধ্যমে ঢুকবে। যদি ঘন মাধ্যমে মিলিত হয় তাহলে প্রতিবিম্বটা দ্বিতীয় মাধ্যমে থাকবে, আর যদি ঘন মাধ্যমে না মিলিত হয় তখন আবার মিলাইতে গেলে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, তখন আবার লঘু মাধ্যমে মানে আবার বস্তুময়ের ক্ষেত্রে এসে যাবে। তাই প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হতে পারে, প্রতিবিম্বটা বস্তু ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে, আবার প্রতিবিম্বের ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে, তাই এটা লিখছি। তাহলে এখন কি হয়েছে, বস্তুটা আমার সৎ বস্তু দেখা যাচ্ছে, দুটো রশ্মি বার হয়েছে, একটা সোজা, এই কোথায় গেল বক্রতা কেন্দ্র দিয়ে কোনো চ্যুতি ছড়ায়, একটা রশ্মি সোজা এইভাবে পতিত হয়েছে, যাওয়ার দরকার ছিল এই দিকে, অভিলম্ব অঙ্কন করতে হবে, তাই বক্রতা কেন্দ্র থেকে অঙ্কন করলাম, এই অ্যাঙ্গেলটা আপতন কোণ আয়, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে অ্যাঙ্গেলটা আয়। ঘন মাধ্যম লঘু থেকে ঘনতে যাচ্ছে, তার নিশ্চয়ই μ2 ইজ গ্রেটার দেন μ1, তাই না? তো লঘু থেকে ঘনতে হলে অবিলম্বের দিকে, তো তাই যাওয়ার প্রয়োজন ছিল এইদিকে, অবিলম্বের দিকে এসে এখানে মিলে গেল, আর এদিক থেকে আর একটা রশ্মি যাচ্ছে, যার যেখানে মিলিত হবে সেখানে প্রতিবিম্ব, কারণ প্রতিবিম্ব অতি সৎ হয়েছে, তাই কোথায় তৈরি হয়েছে, প্রতিবিম্বের ক্ষেত্রে। সেম আগের মতো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আর একটা লম্ব অঙ্কন করলাম, আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, বস্তুর সাপেক্ষে প্রধান অক্ষের যে অ্যাঙ্গেল আলফা, বক্রতা কেন্দ্রে যে অবিলম্ব ড্র করা হয়েছে তার সাপেক্ষে প্রধান অক্ষের অ্যাঙ্গেল গামা, ইমেজটির সাপেক্ষে প্রধান অক্ষের অ্যাঙ্গেল বিটা। তারা ফ্লেক্স-নেলস ল, μ1 sin i সমান μ2 sin r, আপাতত কোণ ছোট হলে sin i সমান i, sin r সমান r। এবার চিত্রানুযায়ী আইটা দেখি স্যার, আই হচ্ছে এই অ্যাঙ্গেলটা না স্যার, এই অ্যাঙ্গেলটা তো এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা বাইরের কোণ,
এই বাহিরের কোণটা ভিতরের বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ আই সমান আলফা প্লাস গামা হবে। তাহলে আই সমান আলফা প্লাস গামা আছে। ঠিক আছে, তাহলে আয়ের জায়গায় আলফা প্লাস গামা, আর এর জায়গায় কী হবে স্যার দেখা যাবে। এই ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা যে বাহিরের কোণ, কী ত্রিভুজটা, তাই না, বাহিরের কোণ, বাহিরের কোণ। গামা সমান বিটা প্লাস আর, গামা সমান বিটা প্লাস আর, চাই আর, তাহলে আর সমান গামা মাইনাস বিটা, তাহলে আর এর জায়গায় গামা মাইনাস বিটা। তারপর সেম আগের মতো চালিয়ে যাচ্ছি। কি চালাবো, মিউ টু বিটা, এ মাইনাস মিউ টু বিটা, এদিকে এসে গেলো প্লাস মিউ টু বিটা, এদিকে মিউ ওয়ান আলফা আছে প্লাসে প্লাস, কোনো অসুবিধা নেই। এদিকে মিউ ওয়ান গামা, আর এই মিউ ওয়ান গামা দিয়ে গেলে মাইনাস, তাহলে এই যে মিউ টু মাইনাস মিউ ওয়ান গামা। আপনি বলেছেন কোণ খুব ছোট হলে বিটা কোণটাকে ট্যান বিটা লিখতে পারি, দেখো আলফাটাকে ট্যান আলফা লিখতে পারি, দেখো গামাটাকে ট্যান গামা লিখতে পারি, দেখো। ফের ওই চিত্র থেকে ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামার ভ্যালুগুলো বার করবো। সিমিলারলি আগের মতো এ ডি বাই ডিআই হবে, এ ডি বাই ডিও হবে, এ ডি বাই ডিসি হবে, এডি কমন নিয়ে কেটে দেবো। তারপর লিখে দেবো দর্পণের উন্মোষ খুব ছোট হওয়ায় ডি বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি, তাহলে ডিআই সমান পিআই, ডিও সমান পিও, ডিসি সমান পিসি। তারপর দেখো কী ধরনের তল ওঠে, উত্তল তল ওঠে, উত্তল প্রতিসরক তল, তাই না। বস্তুটা এদিকে আছে, মানে বস্তু দূরত্বটা কি ওঠে, পিও, মেরু থেকে এটা মাইনাস, বস্তু দূরত্বটা মাইনাস, কিন্তু প্রতিবিম্বটা তো সৎ, প্রতিবিম্বটা তো সৎ তৈরি হয়েছে, প্রতিবিম্বটা সৎ হচ্ছে, তার মানে প্রতিবিম্বটা এদিকে হবে কোথাও, তাই এটা কী হবে প্লাস, আর ইয়ার যে বক্রতা ব্যাসার্ধ সেটা কথা হবে প্লাস আর, তার মানে পিওর জায়গায় মাইনাস ইউ, পিআইয়ের জায়গায় প্লাস ভি, আর পিসির জায়গায় প্লাস আর, পিআই প্লাস ভি, পিও মাইনাস ইউ, পিসি প্লাস আর। তাহলে আলটিমেট দেখো ঘুরে ফেরো ইকুয়েশনটা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এ হয়েছে গাউসের সমীকরণ। সেম আগের মতো স্যার, যদি প্রথম মাধ্যমটা বায়ু হয় সেক্ষেত্রে, যদি প্রথম মাধ্যমটা বায়ু হয় সেক্ষেত্রে মিউ ওয়ানের মানটা কত হবে 1, মিউ টুর মানটা মিউ, তাহলে এই সমীকরণটা এবং মিউ বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান মিউ মাইনাস 1 বাই আর। ঠিক আছে, এই হয়ে গেছে আমার গাউসের সমীকরণ, গোলীয় তলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে গাউসের সমীকরণ। চলো নেক্সট তোমার বাড়ির কাজ রয়ে যাবে। আমি লঘু থেকে ঘনতে করেছি দুটো, তোমরা ঘন থেকে লঘুতে ট্রাই করে আর দেখবে সমীকরণটা কী আছে, যে যে প্যাটার্নে করেছি সেই প্যাটার্নে। তাহলে 2 2 4বার যদি প্র্যাকটিস হয়ে যায়, একবার তো দেখে পরে খাতায় লিখবে এইগুলো, তারপর নিজের থেকে বাড়ির কাজটা করবে, 2 2 থেকে 4বার হলেই গাউসের সমীকরণ ক্লিয়ার হয়ে যাবে। আর গাউসের সমীকরণ ক্লিয়ার হলেই তোমার ওইখানে লেন্স নির্মাতা সূত্র অসুবিধা হবে না, আর চ্যাপ্টারটা স্মুথলি চলতে থাকবে। ঠিক আছে, লেন্সে বিশেষ কিছু নাই, লেন্সের পরে একটুকু টপিক রয়েছে, আর এই গাউসের সমীকরণ টপিক রয়েছে। লেন্সে কিছু নাই কি আলাদা, যা কিছু তোমাদেরকে পড়াচ্ছি আমি দর্পণে, লেন্সও ঠিক তাই থাকবে, সমীকরণটা শুধু পাল্টে যাবে, প্যাটার্ন একই। ঠিক আছে, ওইখানে আলোকে ওখানে মেরু থেকে ক্যালকুলেশন করছিলি, লেন্স আলোক কেন্দ্র থেকে করবে, চেঞ্জেস কিছু আসবে না। যেখানে দরকার সেই জায়গায় ফোকাস করবে, এই গাউসের সমীকরণে ফোকাস করার দরকার আছে, কারণ আগে আমরা লেন্স নির্মাতা সূত্র করি। আরেকটা ফোকাস করার দরকার আছে লেন্সের পরে কিছুটা প্রমাণ। ঠিক আছে, তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পরে কালকে আবার একটা ক্লাস দিই, কালকে দিই বা কালকে রাত্রে দিই, যখন পারি ক্লাস আপলোড করে। তো এই জায়গাটা আপনারা প্র্যাকটিস করে, এটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তাহলে চলো রাখছি। তাহলে একদিনে পড়িয়ে যাওয়া দিত, কিন্তু খিচুড়ি হয়ে যাবে। চাইছি তোমার নিজের থেকে একটু খাটো, যাতে খাটাটা কিছু রেজাল্ট পাওয়া যাবে। চলো ঠিক আছে, রাখছি।